সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ খোরশেদ আলম, নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আজকের এই অনলাইন ক্লাস আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে আমাদের টপিকসগুলো আমরা নির্ধারণ করে দিয়েছি এবং আমরা আশা করব ধারাবাহিক যে ভিডিওগুলো আমরা আপলোড দিব তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে, তাহলে আমাদের এই যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা এর ব্যবহার অনেক জায়গায় আমাদের রয়েছে এবং অন্যান্য অধ্যায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা অবশ্যই এই অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে আমরা সামনে অধ্যায়গুলোতে যাব। তবে তার আগে একটি কথা, সেটা হচ্ছে যে ইতিপূর্বে যারা এর আগের অধ্যায়গুলো ভালোভাবে অনুশীলন করে আসো নাই, বিশেষ করে যারা ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণী থেকে কিছু মৌলের যে পারমাণবিক সংখ্যা যারা এখনও মুখস্থ করে নেই, আমরা আসলে তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা ওই অধ্যায়গুলো ভালোভাবে শিখে কিন্তু আজকের এই অধ্যায়টা শুরু করলে তোমরা কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবে এবং আমরা আশাবাদী যে তোমরা এই অধ্যায়টা ভালোভাবে তোমরা ক্লিয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই অনলাইন ক্লাসের যে টপিকসগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো আমরা লিখে রেখেছি। তোমরা এট এ গ্লান্স আমরা আসলে একবার এই বিষয়টা একটু দেখে নিই যে যোজ্যতা ইলেকট্রন এবং রয়েছে যোজ্যতা ও যোজনী ক্যাটায়ন, অ্যানায়ন, যোজনী মনে রাখার কৌশল এবং যৌগমূলক। আমরা বেসিক এই বিষয়গুলো ছাড়াও আরও অন্যান্য বিষয় রয়েছে, আমরা সেগুলো পরবর্তী ধারাবাহিকভাবে আমরা নিয়ে আসবো। তবে আজকের এই ক্লাসে অবশ্যই তোমরা ভালোভাবে মনোযোগ থাকবে এবং একটু লম্বা ভিডিও হলো, তোমরা আশা করি ধৈর্য সহকারে সেটা শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং অনুশীলন কার্যক্রমের মধ্য দিয়ে তোমরা এই অধ্যায়ের বিস্তারিত কিছু জানতে পারবে এবং নৈর্ব্যক্তিক এবং সৃজনশীলের জন্য আমাদের পরিপূর্ণভাবে আমরা তৈরি হতে পারবো। তো চলো এবার আমরা আজকের বিষয় নিয়ে আমরা শুরু করে দিই। তাহলে আজকে আমরা প্রথমে যোজ্যতা ইলেকট্রন নিয়ে আমরা কথা বলবো। আসলে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতার মাঝে পার্থক্য রয়েছে, যদিও আমরা অনেকে এই বিষয়টাকে কিন্তু আমরা অনেক সময় এক করে ফেলি বিভিন্ন কারণে। আমরা আজকে জানবো যে এর মাঝে যে ডিফারেন্ট রয়েছে আমরা সেই ডিফারেন্টটুকু বোঝার চেষ্টা করব এবং আমরা যেন ভবিষ্যতে এই বিষয়টা একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে আমরা সেই বিষয় নিয়ে আমরা চেষ্টা করব। আমরা বোর্ডে কিছু মৌলের একদম কমন পর্যায় সারণী একদম প্রথম দিকে কিছু মৌলের নাম আমরা লিখব যেগুলো তোমাদের কাছে অনেক বেশি পরিচিত। আমরা সেরকম কিছু মৌল নিয়ে কিন্তু আমরা আজকে কাজ করব। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি নিই যে একদম প্রথমে আমরা নিয়েছিলাম কার্বন, তারপরে আমরা যদি নিই অক্সিজেন, আমরা নিলাম হচ্ছে ফ্লোরিন, হ্যাঁ, তারপরে আমরা নিতে পারি হচ্ছে সোডিয়াম, আমরা নিতে পারি হচ্ছে ক্লোরিন। এই মৌলগুলো কিন্তু আমাদের একবারে পরিচিত এবং এই পরিচিত মৌলগুলো দিয়ে আমরা বোঝানোটা আমাদের জন্য স্বাচ্ছন্দ্যবোধ হবে এবং এটা বেশ তোমরা রেসপন্স করতে পারবে। এই কারণে আমরা এই মৌলগুলো নিয়েছি। তবে এছাড়া অন্যান্য যে মৌলগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ এবং তোমরা সবগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা বোঝার সুবিধার্থে এবং সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে কিন্তু আমরা আজকে এই মৌলগুলো নির্ধারণ করেছি এবং তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো। তাহলে আমরা দেখি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি হচ্ছে 6, আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 8, সোডিয়াম হচ্ছে 11 এবং ক্লোরিন হচ্ছে 17, ফ্লোরিন হচ্ছে 9। আমরা এই যে বিষয়গুলো আমাদের প্রথমে আমরা কী নিয়ে পড়ছি তোমরা একটু খেয়াল করে। আমরা প্রথমে পড়ছি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায় আমরা আগে সেটার ডিফিনিশনটা আমরা সুনির্দিষ্ট করি। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে যে আমাদের এই যোজ্যতা ইলেকট্রনটা কী। আমরা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে বা সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই কিন্তু হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। আমরা আবার বলি বন্ধুরা, তোমরা খেয়াল করো, কোনো মৌলের সর্বশেষ
শক্তি স্তরে বা সর্ববহিস্থ শক্তি স্তরে আমাদের যে ইলেকট্রনগুলো থাকে, আমরা ইলেকট্রনগুলোর সংখ্যাকে ইলেকট্রন শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজ্যতা ইলেকট্রন হিসাবে আমরা জানি। তাহলে আমরা দেখি আমরা এগুলো তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমরা কীরকম দেখতে পাই আমরা দেখি। যেমন কার্বন 6, তোমরা অলরেডি ইলেকট্রন বিন্যাস তোমরা এর আগের অধ্যায়গুলোতে কিন্তু তোমরা শেষ করে ফেলছো, তাই আমরা পিছনে নয়, আমরা ওইখান থেকে আজকে এখান থেকে শুরু করব। যেমন 1s2, 2s2 এবং 2p2। শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন বিন্যাস তোমরা করেছো, আমরা সেই হিসাবে আজকের এই ইলেকট্রন বিন্যাসের পরবর্তী ধাপ থেকে কিন্তু আমরা শুরু করলাম। এবং এখানে অক্সিজেন হচ্ছে আমাদের 1s2, 2s2, 2p4। তারপর হচ্ছে ক্লোরিন, আমরা দেখি 1s2, 2s2, 2p5। সোডিয়াম 11, তাহলে আমরা লিখব 1s2, 2s2, 2p6। তাহলে আমাদের 1s2, 2s2, 2p6 এবং আমরা জানি যে পরবর্তী যাবে 3s। তাহলে আমার 3s কটা যাচ্ছে? 2, 4, 10, আমার থাকে হচ্ছে একটা। তার পরবর্তীতে আমাদের ক্লোরিন শর্ত আমাদের কি থাকতেছে? 1s2, 2s2, 2p6 এবং আমাদের হচ্ছে 10টা এবং আমরা জানি হচ্ছে 3s2, 3p। তাহলে আমাদের কটা হচ্ছে? 2, 4, 10, 12 আর আমাদের বাকি থাকে হচ্ছে 5টা। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করলাম, তোমরা এক নজর একটু দেখে নাও যে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা নিজেরা একবার ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। আমরা আবারও ইলেকট্রন বিন্যাসগুলো দিয়ে খেয়াল করে দেখো। এখানে এই কার্বনে আমাদের দেখো যে দুটা শক্তি স্তর রয়েছে, এখানে এস এবং ফি অরবিটালে আমাদের ইলেকট্রন বিন্যস্ত হয়েছে এবং অক্সিজেনও ঠিক অ্যাজ এ সেম আমরা এখানেও দুটা শক্তি স্তর কিন্তু আমরা পাচ্ছি। এবং এখানে আমরা যদি শক্তি স্তরগুলোকে আলাদা করি তাহলে তোমরা দেখো যে এখানে 1s হচ্ছে আমাদের একটা শক্তি স্তর এবং আমাদের আরেকটা শক্তি স্তর হচ্ছে 2s2p। ঠিক এখানে সর্বশেষ শক্তি স্তরটা যদি আমরা নির্ধারণ করি 2s2p, এখানে 2s2p, এখানে হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কত? আমাদের 3s। তার পরবর্তীতে আমাদের রয়েছে আমাদের এই জন্য আমাদের সর্বশেষ শক্তি 3s, 3p। আমরা লাল চিহ্নিত দাগগুলো দ্বারা আমরা আজকের যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা যে মূলে লিখেছি, আমরা সেইগুলোর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরটা কিন্তু আমরা লাল দাগ দিয়ে কিন্তু আমরা তোমাদেরকে মার্ক করে দিয়েছি। তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখো, একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের যোজ্যতা ইলেকট্রন বলতে বোঝা ইলেকট্রন বিন্যাসে অথবা কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন মোট সংখ্যাকে আমরা আমাদের যোজ্যতা ইলেকট্রন হিসাবে আমরা জানি। তাহলে আমরা দেখি এই মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কত হয়। তাহলে দেখো কার্বন শেষ শক্তি স্তরে এখানে 2টা, এই অরবিটালে হচ্ছে 2টা, পি অরবিটালে 2টা, তার শেষ শক্তি স্তরে আমরা সর্বশেষ শক্তি স্তরে আমরা ইলেকট্রন পাচ্ছি 4টা। তাহলে আমরা অবশ্যই বলবো হচ্ছে আমাদের কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4 এবং আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে আমাদের অক্সিজেন। দেখো আমাদের সর্বশেষ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন রয়েছে হচ্ছে তোমার 6টি এবং এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। তাহলে এবং সর্বশেষ আমাদের ফ্লোরিন যে রয়েছে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 7 এবং সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে হচ্ছে 1 এবং ক্লোরিন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে আমাদের 7টি। তোমরা একটু এক নজরে একটু দেখে নাও।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই যোজ্যতা ইলেকট্রন আমরা অলরেডি শিখিয়ে ফেললাম। তবু আমরা একটা ইলেকট্রন বিন্যাসকে আমরা প্রধান শক্তি স্তর হিসাবে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা একটু কি দেখতে পাই দেখি। আমরা কার্বনের আমরা জানি প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে তোমার 4টা। তাহলে আমরা এখানে কার্বন দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর বা এল শক্তি স্তর, আমাদের সেখানে ইলেকট্রন আছে 4টা। তাহলে আমরা বলবো যে কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4। এরকম করে আমরা প্রত্যেকটা পরমাণু ইলেকট্রন বিন্যাস যখন করব তখন সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো পাবো আমরা সেই সংখ্যাগুলোকে আমরা এই যোজ্যতা ইলেকট্রন হবে। আমরা সেটাই আমরা পরবর্তী টপিক্সে আমরা চলে যাব। এখন আশা করি তোমরা এই টপিক্সটা ভালো করে বুঝতে পেরেছো। এছাড়া যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টসে তোমরা লিখবে এবং আমরা সেগুলো পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এরপরের যে টপিক্স আমাদের হচ্ছে যোজ্যতা এবং যোজনী। আসলে আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো থেকে আবার যোজ্যতা এবং যোজনীর আমরা কিন্তু ব্যাখ্যা দিতে পারবো। তাই আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলোকে আমরা বোর্ডে রেখে দিলাম। তোমরা এবার নতুন করে খেয়াল করবে যে আমরা এখন পড়ছি হচ্ছে যোজ্যতা বা যোজনী, যেটা যোজ্যতা ইলেকট্রন এবং যোজনের মধ্যে কিন্তু পার্থক্যটা আমরা এখনই নির্ধারণ করতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, কোনো মৌল যে স্থিতিশীলতা অর্জন করার জন্য তোমরা আগ থেকে হয়তো বা অনেকে জানো যে স্থিতিশীলতা অর্জন করার জন্য তারা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কেউ গ্রহণ করে অথবা বর্জন করে নতুবা ভাগাভাগি বা শেয়ার করে। আসলে তাহলে এই ভাগাভাগি শেয়ার আদান প্রদানের মাধ্যমে কিন্তু যৌগগুলো গঠন হয় এবং অর্থাৎ একটা মৌলের পরমাণু অন্য একটা মৌলের পরমাণুর সাথে কিন্তু তারা বন্ধন গঠন করে। এইভাবে কিন্তু আমাদের একটা যৌগ গঠন হয়। তাহলে আমরা সহজে যদি যোজনীর কথাটাকে আমরা সুনির্দিষ্ট সংজ্ঞায়িত করি তাহলে আমরা এটাকে 2-3 ভাবে সংজ্ঞায়িত করতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা বলতে পারি যে কোনো মৌলের পরমাণু অন্য একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার সক্ষমতাটাকে হচ্ছে আমরা যোজনী বলতে পারি। এবং অন্যভাবে আমরা যদি বলি তাহলে বলতে পারি যে কোনো মৌলের শেষ শক্তি স্তরে তার স্থিতিশীলতা অর্জন করার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হয় আমরা সেটাকেও আমরা যোজনী বলতে পারি। অথবা যদি কোনো একটি মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই হচ্ছে কোনো মৌলের যোজনী বা যোজ্যতা। আমরা কথাগুলো এবার বোর্ডে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করেছি একটু দেখো যে বোর্ডে আমরা এই যে আমরা যে কার্বনের যে আমরা সর্বশেষ শক্তি স্তরে দেখো 4টা ইলেকট্রন রয়েছে। এখন এই কার্বন যদি অন্য কোনো মৌলের সাথে যদি যুক্ত হয় তাহলে তার শেষ শক্তি স্তরে কিন্তু আরও 4টা কিন্তু ইলেকট্রন প্রয়োজন হয়। তাহলে কার্বন কিন্তু অষ্টক পূর্ণ হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলবো যে কার্বন যোজনী হচ্ছে 4। আবার আমাদের এখানে যেমন অক্সিজেন সর্বশেষ শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন রয়েছে দেখো 2 এবং 4 এবং হচ্ছে তোমার এই যে দেখো 4 এবং 2 শেষ শক্তি স্তরে কিন্তু আমাদের ইলেকট্রন রয়েছে হচ্ছে 6টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই অক্সিজেন কিন্তু শেষ শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন পূর্ণ বা অষ্টক পূর্ণ হতে হয় তাহলে সে আরও 2টি ইলেকট্রন কিন্তু কোনো মৌলের পরমাণু থেকে গ্রহণ করতে হবে। তাই আমরা বলবো হচ্ছে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এরপরে দেখো ফ্লোরিন সর্বশেষ শক্তি স্তরে
এই যে এস এবং পি অরবিটালের ইলেকট্রনগুলোকে যদি যোগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 5 + 2 = 7। তাহলে দেখো এখন ফ্লোরিন কিন্তু একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে তাহলে কিন্তু তার স্থিতিশীলতা অর্জন হবে এবং যৌগ গঠন করতে সহজ যৌগ গঠন করতে পারে। তাহলে আমরা বলবো এক্ষেত্রে ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। এবং সোডিয়াম দেখো সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। এই একটি ইলেকট্রন যদি কাউকে দিয়ে দিতে পারে তাহলে কিন্তু তার এই 2 অরবিটাল মিলে অষ্টকপূর্ণ 2 এবং 8 হয়। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে একটি ইলেকট্রন যদি সে বর্জন করতে পারে তাহলে তার অষ্টকপূর্ণ বা স্থিতিশীলতা অর্জন করে এবং যৌগ গঠন করতে পারে। তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের যোজনী হবে হচ্ছে 1। এবং ক্লোরিন যদি আমরা সর্বশেষ ক্লোরিন দিয়ে খেয়াল করি তাহলে আমরা দেখব সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে এস এবং পি অরবিটাল হচ্ছে 5 + 2 = 60টি। তাহলে যদি একটি ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করতে পারে তাহলে ক্লোরিনের কিন্তু স্থিতিশীলতা অর্জন হয় এবং নিকটস্থ গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তাহলে এইভাবে কিন্তু মৌলগুলো যৌগ গঠনের প্রয়োজনে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারা যৌগ গঠনের জন্য ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ার বা ভাগাভাগি করে। এই শেয়ার বা ভাগাভাগি করার যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতাটাই আসলে হচ্ছে আমাদের যোজনী। আমরা এরপরে যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে যে আমরা যোজনীর একাধিক যোজনী কিছু মূলের একাধিক যোজনী রয়েছে, সেগুলো একটু ব্যতিক্রম। আমরা যদি চিন্তা করি যেমন কার্বনের কথা যদি আমরা বলি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেমন কার্বনের যোজনী আমরা জানি 4, যেমন CH4। এই মিথেন কার্বন যখন 4টি হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন মাধ্যমে যখন অর্থাৎ সমযোজী বন্ধন বলছি আমি এই কারণে, তোমরা জানো যে হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বনের সাথে কিন্তু এই ধরনের যৌগ গঠন করে থাকে এবং এই যৌগের মধ্যে কার্বন যোজনী হচ্ছে 4। আবার যদি আমি এরকম লিখি যে কার্বন মনোঅক্সাইড, এখানে কিন্তু কার্বনের যোজনী কিন্তু এক্ষেত্রে হচ্ছে 2। তাহলে কার্বন কিন্তু পরিবর্তনশীল যোজনী কিন্তু প্রদর্শন করতে পারে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে কিছু মৌল পরিবর্তনশীল যোজনীয় রয়েছে, যেগুলি একটু ব্যতিক্রম, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া আমাদের সচরাচর যে আমাদের অ্যানায়ন, পরবর্তী টপিক হচ্ছে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন। এর আগে যাওয়ার আগে আমরা আরেকটা উদাহরণ যদি যোজনী আমরা দিতে পারি তাহলে আমরা দেখব যে যোজনী আসলে কিভাবে যোজনী গঠিত হয়। আমরা একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা সোডিয়াম এবং ক্লোরিন আমরা দুইটা মৌল নিয়েছি। এই দুইটা মৌলের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি শক্তি স্তরের মাধ্যমে, তাহলে আমরা দেখব হচ্ছে সোডিয়াম এখানে থাকবে হচ্ছে 2টা। সোডিয়াম আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং এখানে হচ্ছে তোমার 2, 4, 6, 8, তাহলে 10টা এবং সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন থাকে কিন্তু। এবার ক্লোরিনকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো ক্লোরিনের প্রথম শক্তি স্তরে থাকবে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু আমাদের 8টা ইলেকট্রন থাকবে, তাহলে হলো 10 এবং এই শক্তি স্তরে আমাদের থাকবে হচ্ছে 10 আর হচ্ছে 7টা, তাহলে 2, 4 এবং হচ্ছে 6 আর হচ্ছে একটা, এই 7টা। এই যে ইলেকট্রনগুলো আমরা দেখলাম, দেখো যে এই যদি একটি ইলেকট্রন যদি দিয়ে দিতে পারে এবং ক্লোরিন যদি সেটা গ্রহণ করতে পারে তাহলে কিন্তু এখানে আমরা এক ধরনের কিন্তু যৌগ কিন্তু আমরা গঠিত হয় এবং এই যৌগ থেকে কিন্তু আমরা অ্যানায়ন, ক্যাটায়ন এবং আমাদের যোজনীর 3টা জিনিসে আমরা ব্যাখ্যা দিতে পারবো। আমরা আশা করব তোমরা খেয়াল রাখবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা বেশি রয়েছে, দেখো যদি সোডিয়াম এটাকে দিয়ে দেয় তাহলে এখন সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস রয়েছে দেখো 2, তারপর হচ্ছে 8, তারপর রয়েছে 1, আর এর ইলেকট্রন রয়েছে হচ্ছে 2, 8 এবং 7। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো 2, 8, 1। এখন
এই এই মৌলের পরমাণু যদি একটি ইলেকট্রনকে বাদ দিয়ে দিতে পারে এবং এ যদি এটাকে গ্রহণ করতে পারে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8 আর এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8 এবং 8। তারা দেখো উভয় পরমাণু কিন্তু স্থিতিশীলতা অর্জন করে এবং তারা একটা যৌগ কিন্তু গঠন করে। তাহলে এখন আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখাই যে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম আয়নে রূপান্তরিত হবে একটা ইলেকট্রন দিয়ে, আবার ক্লোরিন সেই ইলেকট্রনটা কিন্তু গ্রহণ করে কিন্তু ক্লোরিনে পরিণত হবে। তাহলে এখন আমরা যদি দেখি যে এই সোডিয়াম ক্লোরাইড যদি এখন আমাদের এই সোডিয়াম প্লাস মাইনাস মিলে যদি আমাদের যৌগ গঠিত হয়েছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমাদের এই সোডিয়াম প্লাস এবং সোডিয়াম মাইনাস আমাদের যে যৌগ গঠন করেছে আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে সোডিয়াম কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন কিন্তু ক্লোরিন কিন্তু সেই ইলেকট্রনটা গ্রহণ করে কিন্তু আমাদের কিন্তু ক্লোরিনে পরিণত হয় এবং সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে এই সোডিয়াম তাহলে সোডিয়াম ক্লোরিন কয়টা পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে আমরা বলবো যে ক্লোরিনে একটা পরমাণুর সাথে সোডিয়াম একটা পরমাণু যুক্ত হয়েছে। তাই আমরা প্রথমে একটা সংজ্ঞা দিয়েছি যে কোনো মৌলের পরমাণু যদি একটি হাইড্রোজেন অথবা একটা ক্লোরিন পরমাণু যতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সক্ষমতাটাই কিন্তু আমরা যোজনী বলেছি। তাহলে এখন দেখো এখানে একটা ক্লোরিন পরমাণুর সাথে কিন্তু একটা সোডিয়াম পরমাণু কিন্তু যুক্ত হয়ে কিন্তু সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে। তাই আমরা বলতে পারি এক্ষেত্রে সোডিয়ামের যোজনী হচ্ছে 1 এবং এক্ষেত্রে ক্লোরিনের যোজনীয় 1, কারণ আমরা দেখলাম উভয় মৌলের কিন্তু শেষ কক্ষপথে একটা ইলেকট্রন কিন্তু রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা যৌগ গঠন করেছে। তাই এরা যে যৌগ গঠন করার যে সক্ষমতা রয়েছে সেখানে বেসিক্যালি একটা ইলেকট্রনের উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু তারা এই যৌগ গঠন করেছে। সুতরাং আমরা এখানে বলবো যে সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ যেখানে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। এছাড়াও অন্যান্য মৌল যদি তোমরা দেখো এরকম ইলেকট্রন বিন্যাস করে, তাহলে কিন্তু তোমরা অন্যান্য মৌলের যৌগগুলো কিন্তু তোমরা বের করতে পারবে, এটা অনেকটাই সহজ হয়ে যাবে। এছাড়া এছাড়া রয়েছে এরকম সেম কেজ আমরা যদি বলি তোমার পটাশিয়াম ক্লোরাইড, যেমনি করে আমাদের গ্রুপ 1-এ যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো তোমরা জানো যে হাইড্রোজেন, তারপরে রয়েছে আমাদের পটাশিয়াম, তারপরে রয়েছে সোডিয়াম, তারপরে রয়েছে রুবিডিয়াম, সিজিয়াম। এই যে গ্রুপ 1-এ যে মৌলগুলো রয়েছে এই প্রত্যেকটারই কিন্তু যোজনী 1। তাহলে এই এক যোজি মৌলগুলো এখানে একটা ইলেকট্রন করে দিতে পারে এবং সেগুলো অন্য এক যোজি মৌলর সাথে কিন্তু যুক্ত হয়ে কিন্তু তারা যৌগ গঠন করতে পারে। এর পরবর্তীতে আমাদের রয়েছে আমরা এই দুইটা জিনিস আমাদের মোটামুটি আমরা আলোচনা করেছি, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা বা যোজনী, আর হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। সেক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন অলরেডি আমরা শিখিয়ে ফেলছি। তোমরা দেখো এখানে যে সোডিয়াম পরমাণু, এখানে যে সোডিয়াম মৌলর যে পরমাণু একটা ইলেকট্রন কিন্তু দিয়েছে আমাদের এই যে লাল দাগ চিহ্নিত যে এরিয়াটা তোমরা দেখো এখানে একটি ইলেকট্রন কিন্তু সোডিয়াম দিয়ে কিন্তু সোডিয়াম প্লাসে কিন্তু পরিণত হয়েছে। আর ক্লোরিন কিন্তু সেই ইলেকট্রনটা কিন্তু গ্রহণ করে কিন্তু ক্লোরিন পরমাণুতে ক্লোরিন ধাতুতে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে যারা ইলেকট্রন দিয়ে দেয়, যারা ইলেকট্রন দিয়ে দেবে আমরা জানি তাদের উপর ধনাত্মক আয়ন, এবং যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের উপর কিন্তু ঋণাত্মক আয়ন চিহ্ন আমরা ঋণাত্মক আয়ন হিসাবে পরিণত হয়। তাহলে এই যারা
ইলেকট্রনটা দিয়ে দেয় এবং প্লাস চিহ্ন সম্বলিত আয়নে পরিণত হয়, সেটাকে আমরা ক্যাটায়ন বলে জানবো। এবং যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা অ্যানায়ন হিসেবে জানবো। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সোডিয়াম কিন্তু ইলেকট্রনটা দিয়ে যদি খেয়াল করো, সোডিয়াম কিন্তু ইলেকট্রনটা দিয়ে সোডিয়াম প্লাস হয়েছে এবং ক্লোরিন কিন্তু সেটা রিসিভ করে কিন্তু সে ক্লোরিন মাইনাস কিন্তু হয়েছে। তাহলে আমরা যদি বলি যে প্লাস চিহ্ন যার উপর সে মৌলের পরমাণু হচ্ছে ক্যাটায়ন এবং যে ক্লোরিন মাইনাস ইলেকট্রন যাই গ্রহণ করে সে হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়ন নিয়ে আমাদের আর সমস্যা থাকবে না। যে ইলেকট্রন গ্রহণ দাতা আমরা তাকে জানবো হচ্ছে ক্যাটায়ন হিসাবে এবং যে গ্রহণ করে সেই মৌলের পরমাণু হচ্ছে অ্যানায়ন। এখন অ্যানায়ন তাহলে সহজ একটা বিষয়, যেখানে যারা ইলেকট্রন ত্যাগ করে, বিশেষ করে আমরা জানি ধাতুগুলো বিশেষ করে ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ধাতুগুলোকে আমরা বিশেষ করে অনেক ধাতু রয়েছে ব্যতিক্রম নিয়ম ছাড়া আমরা অনেক ধাতুই ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতুগুলো সাধারণত সেগুলো গ্রহণ করে এবং যাদের উপর এরকম ইলেকট্রন ত্যাগ করে সেগুলো হচ্ছে আমাদের ক্যাটায়ন এবং যেগুলো গ্রহণ করে সেগুলো হচ্ছে অ্যানায়ন। এখন আমরা আরেকটা বিষয় যদি একটু খেয়াল করি, তাহলে আমি এই চারটা এখন মুছে দেবো, তোমরা আবারও রিভিউ করে দেখবে, তাহলে আশা করি তোমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়ন এর উপর যে আমরা আসলে প্লাস এবং মাইনাস দিচ্ছি, অনেকে কিন্তু ক্লাসে এরকম প্রশ্ন করে যে আসলে প্লাস এবং মাইনাসের বিষয়টা কেমন। আমরা একটু খেয়াল করে দেখি বন্ধুরা, যেমন সোডিয়াম 11, পারমাণবিক সংখ্যা 11 এবং ক্লোরিন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। খেয়াল করো বন্ধুরা, এখানে সোডিয়াম কিন্তু 11 হলে আমরা জানি 11 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা যা আমরা জানি তার ইলেকট্রন সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা যা থাকে তার সমপরিমাণ কিন্তু ইলেকট্রনও কিন্তু থাকে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি 11টা প্রোটনের জন্য, আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে 11টা প্রোটন জন্য চার্জ হচ্ছে +11 এবং 11টা সমসংখ্যক কিন্তু ইলেকট্রনও থাকবে, তাহলে আমরা এটার জন্য লিখব হচ্ছে -11। এখন এই অবস্থা এই যে আমাদের স্থিতিশীল অবস্থা যেটা আমরা একটা মৌল যেভাবে আছে, অর্থাৎ এখন আদানবিহীন অবস্থা আমাদের এখন যেভাবে আছে স্থিতিশীল অবস্থা, এখানে যদি সে আদান প্রাপ্ত হয় অর্থাৎ যখন আয়নে পরিণত হবে, ক্যাটায়ন হোক অ্যানায়ন হোক, যখন কোনো আয়নে যখন রূপান্তরিত হবে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে নতুবা ইলেকট্রন গ্রহণ করে সে আয়ন দিয়ে, তখন তাদের মধ্যে কিন্তু ইলেকট্রনের কিন্তু একটা ডিফারেন্ট কিন্তু তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু আমরা প্লাস মাইনাসের ধারণাটা আমরা নিতে পারি। যেমনি করে এখানে যখন এই যে এখন আমরা যদি চার্জ আদান নিরপেক্ষ, এখন যদি সোডিয়াম যদি একটি ইলেকট্রন দান করে দেয় কাউকে, তাহলে ইলেকট্রনের সংখ্যা কিন্তু আবার দেখো প্রোটন সংখ্যা কিন্তু ঠিকই থাকবে, কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। যদি ইলেকট্রন দান করে সে কিন্তু ইলেকট্রন কমে কিন্তু প্রোটনের সংখ্যা সেম থাকে। তাহলে আমরা বলতে পারি প্রোটন এখানেও 11টাই আছে। যখন সোডিয়াম একটি ইলেকট্রন যখন দিয়ে কিন্তু সোডিয়াম প্লাসে পরিণত হবে, তাহলে এখনও কিন্তু +11 আছে প্রোটন এবং মাইনাস আমাদের যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিবে কাউকে, যেহেতু এই পরমাণুটা সোডিয়াম প্লাস পরিণত হচ্ছে অর্থাৎ ক্যাটায়নে পরিণত হচ্ছে, সেই ক্যাটায়নের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন কিন্তু কাউকে দিয়ে দিবে, তাহলে এখন ইলেকট্রন রয়েছে এখন নেগেটিভ চার্জ রয়েছে 10টা। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই একটা ইলেকট্রন কিন্তু এখন দেখো একটা ইলেকট্রন কম আছে, তাহলে এখন তারতম্য দেখা যায় একটা প্রোটন বেশি হয়ে গেল। তাহলে একটা প্রোটনের চার্জ কিন্তু আমরা জানি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, তাই আমরা সোডিয়ামের উপর কিন্তু আমরা প্লাস চিহ্ন দিব। এই কারণে একটা প্রোটন কিন্তু যখন ক্যাটায়নে রূপান্তরিত হয় তখন কিন্তু সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন কমে যায় এবং ফলে কিন্তু ধনাত্মক চার্জের সংখ্যাটা কিন্তু বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে সোডিয়াম প্লাস। ঠিক অপোজিটে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যেমন ক্লোরিনের কিন্তু ইলেকট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি, ক্লোরিনের আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 17 এবং +17 এবং হচ্ছে আমাদের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে -17। এই অবস্থা আদান নিরপেক্ষ বা চার্জ শূন্য, কিন্তু যখনই সেই ক্লোরিন একটা ইলেকট্রন
একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু যখন ক্লোরিনে পরিণত হবে তখন কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু সমানে থাকে। আমরা আগের মতোই প্রোটন কিন্তু এখনও সমানে আছে 17টা, কিন্তু আমাদের ইলেকট্রন কিন্তু একটা বেড়ে গেল, অর্থাৎ ইলেকট্রন আগে 17টা ছিল, এখন যেহেতু সোডিয়াম থেকে যেহেতু একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে, তাই এখানে এখন ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 18টা। তাহলে এখন দেখো তারতম্য মাইনাস চার্জটা একটা চার্জ বেশি হয়ে যায়, তাই ক্লোরিনের আমরা এটাকে কিন্তু একটা চার্জ বেশি হয়ে যায়, এবং এখানে কিন্তু ক্যাটায়নে কিন্তু ক্লোরিন তখন কিন্তু অ্যানায়নে কিন্তু পরিণত হয়। তাহলে ক্লোরিন আগে মাইনাস ছিল, এখন এই একটা চার্জ যুক্ত হয়ে তাহলে ক্লোরিন আমাদের ছিল হচ্ছে ক্লোরিন মাইনাস, আর প্লাস যখন একটা চার্জ সে পায় তখন কিন্তু আমাদের একটা চার্জ যখন এখানে একটা ক্লোরিনের অর্থাৎ এখানে ক্লোরিন যখন একটা চার্জ প্রাপ্ত হয় তখন কিন্তু আমাদের চার্জ হয়ে যায় কিন্তু ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়ে যায় 18 এবং পজিটিভ চার্জ থাকে 17, অর্থাৎ তখন ক্লোরিন একটা ঋণাত্মক চার্জ কিন্তু বেড়ে যায়। সো আমরা বলতে পারি অ্যানায়ন এবং ক্যাটায়নের ধারণা, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের যে আমাদের ধারণা রয়েছে, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কিন্তু এই ধারণাটা আমরা নিতে পারি। এছাড়াও আমাদের ক্লোরিনের উপর মাইনাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমাদের কীরকম এখানে একটা ইলেকট্রন কিন্তু বেড়ে যাচ্ছে, একটা ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ক্লোরিনের উপর তখন অর্থাৎ একটা ইলেকট্রনের কারণে চার্জের কারণে আমরা এটার উপর কিন্তু মাইনাস চিহ্নটা আমরা দিচ্ছি। তাহলে ক্লোরিন যখন অ্যানায়ন এবং ক্যাটায়ন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া আমাদের পরবর্তী টপিক হচ্ছে যোজনী মনে রাখার কৌশল। আমরা এই যোজনী মনে রাখার যে কৌশল রয়েছে আমরা সেখানে যাচ্ছি। তাহলে যে ঈশ্বরের অনেকগুলো যোজনী আসলে মনে রাখতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়, তবু এখানে একটা বিষয় তোমরা এখানে কিন্তু যোজনী কিন্তু মুখস্থ যোজনী কিন্তু তোমাদেরকে বিভিন্ন জায়গায় সহায়তা করবে, তবুও আমরা মনে রাখার একটা কৌশল হিসাবে আমরা এখন কিছু জিনিস ব্যাখ্যা করব। আশা করি তোমরা বেশিরভাগ যোজনীগুলোই কিন্তু তোমরা মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়া সহ অন্যান্য যোগের সংকেত লিখতে তোমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা একটু দেখি যে আজকের এই যোজনী লেখার যে আমাদের কৌশল রয়েছে, আমরা সেই কৌশল নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে আমাদের যে বিষয়গুলো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা খেয়াল করলাম, তোমরা বা লিখেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তবে তোমরা বারবার রিভিউ করে ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের সমস্যা যদি হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেগুলো নিয়ে আগামী ক্লাসে আবারও আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের এই অর্থাৎ যোজনী মনে রাখার আমরা কিছু কৌশল আলোচনা করব। আমরা এর আগের অধ্যায়গুলোতে কিন্তু আমরা পড়ে আসছি, কিন্তু সাধারণত আমরা মৌলগুলোর পারমাণবিক সংখ্যা আমরা মুখস্থ করেছি। তেমনি করে আমরা যদি এখন লিখে দেখো, আমরা এখানে লাল কলম দিয়ে লিখব। আমরা যদি লিখি 1 নম্বরে আছে কে হাইড্রোজেন, তোমরা জানো। 2 নম্বরে আছে আমাদের হিলিয়াম, 3 নম্বরে আছে লিথিয়াম, 4 নম্বরে আছে আমাদের বেরিলিয়াম, 5 নম্বরে আছে বোরন, 6 নম্বরে আছে আমাদের কার্বন, 7 নম্বরে আছে আমাদের নাইট্রোজেন, 8 নম্বরে আছে আমাদের অক্সিজেন। আচ্ছা, আমরা আর একটু উপর থেকে লিখি, যেহেতু এখানে আমাদের অনেকটাই নিচে নেমে যাচ্ছে। আমরা আরও উপর থেকে একটু শুরু করি, তোমরা খেয়াল করে দেখো। আমরা আবারও শুরু করি। তাহলে এখান থেকে আমাদের প্রথমে রয়েছে হচ্ছে হাইড্রোজেন,
আমাদের দ্বিতীয়তে রয়েছে হচ্ছে হিলিয়াম। তারপরে রয়েছে আমাদের 3 নাম্বার পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের লিথিয়াম। 4 নাম্বার হচ্ছে আমাদের বেরিলিয়াম। 5 নাম্বার হচ্ছে বোরন। 6 নাম্বার হচ্ছে কার্বন। 7 নাম্বার হচ্ছে আমাদের নাইট্রোজেন। 8 নাম্বার হচ্ছে আমাদের অক্সিজেন। 9 নাম্বার হচ্ছে ফ্লোরিন। 10 নাম্বার হচ্ছে আমাদের নিয়ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইগুলো অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। তবু যদি কারো সমস্যা এখনও থাকে কেউ এখনও শিখো নাই, তাহলে তোমরা কিন্তু এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু মৌলগুলো নাম মুখস্থ করে রাখবে, নতবা কিন্তু তোমরা রসায়নে অনেক জায়গায় কিন্তু তোমরা সমস্যা পড়বে। এরপর আমরা যদি 11 থেকে এখান থেকে লিখি, তাহলে আমাদের 11 হচ্ছে সোডিয়াম। তারপর হচ্ছে 12 হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। তারপর হচ্ছে আমাদের 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরে আমাদের 14 হচ্ছে আমাদের 10 হচ্ছে আমাদের 11 হচ্ছে সোডিয়াম। তোমরা মনে করার চেষ্টা করো। 11 হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম এবং 12 হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম এবং 13 হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। এবার সিলিকন হচ্ছে আমাদের 14। 15 আমরা জানি ফসফরাস। তারপর হচ্ছে আমাদের 16 হচ্ছে আমাদের আমরা 17 হচ্ছে ক্লোরিন। 18 হচ্ছে আর্গন। 19 পটাশিয়াম। 20 হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তাহলে আমাদের কত নাম্বারটা আমাদের রইল? সোডিয়াম 11, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 হচ্ছে সিলিকন। তারপর হচ্ছে আমাদের ফসফরাস হচ্ছে আমাদের 15। তাহলে 16 হচ্ছে আমাদের সালফার। আমাদের একটা মৌল বাদ পড়েছে, সেটা হচ্ছে সালফার। তাহলে আমরা মোটামুটি এই মৌলগুলো কিন্তু আমরা মুখস্থ করেই ফেললাম, বা আমাদের তোমরা চেষ্টা করলে কিন্তু এগুলো মনে থাকবে বারবার রিভিউ করলে। এবার একটা বিষয় একটু খেয়াল করো বন্ধুরা, সেটা হচ্ছে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসসমূহ কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, কারণ তোমরা জানো অলরেডি এর আগের অধ্যায়ে নিষ্ক্রিয় গ্যাসসমূহ পর্যায় সারণী তোমরা পড়ে আসছো যে এদের সর্বশেষ শক্তিস্তর কিন্তু অষ্টকপূর্ণ অবস্থা থাকে, এবং অর্থাৎ তারা স্থিতিশীল অবস্থা আছে বিধায় তারা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করে না। সেই সুবাদে কিন্তু আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসসমূহের রাসায়নিক যোজনী হবে 0, কারণ তাদের সর্বশেষ শক্তিস্তর স্থিতিশীল থাকে, তারা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে আমরা সেই রাসায়নিক অর্থাৎ আমরা সেই নিষ্ক্রিয় গ্যাসসমূহকে আমরা যোজনীগুলো আমরা যদি লিখি, তাহলে কোনগুলো আমাদের আসলে আমরা জানি আমাদের হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, সেগুলো হচ্ছে আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যানন, ক্যাপ্টন। এই গ্যাসগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। আমরা এখানে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা পর্যন্ত আমরা এখানে যোজনী মনে রাখার একটা কৌশল বর্ণনা করেছি। তোমরা ইচ্ছা করলে এটাকে আরও বড় করে কিন্তু তোমরা এই নিয়ম ফলো করে কিন্তু তোমরা এই যোজনীগুলো মিলিয়ে নিতে পারো। তবে মনে রাখতে হবে আমরা আসলে মুখস্থ রাখাটাই আমাদের জন্য শ্রেয়। এটা আমাদের হয়তোবা মুখস্থ করার ক্ষেত্রে আমাদের সহায়তা প্রদান করবে, বাট এটা দিয়ে কিন্তু আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে এত সময় নিয়ে কিন্তু আমরা যোজনী লিখতে পারবো না। তাহলে এখন সেক্ষেত্রে আমরা যে এখানে তাহলে আমরা জানি নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। দেখো আমরা এখানে কিন্তু সিলেকশন করেছি, এবং আরেকটা হচ্ছে আমাদের আর্গন। আবার আমরা জানি হিলিয়াম যদিও অষ্টকপূর্ণ না হয়, তাহলে অন্য নিয়ম অনুযায়ী আমরা জানি হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের সারণীতে আমাদের রাখা হয়েছে, গ্রুপে রাখা হয়েছে, কারণ আমরা জানি হিলিয়ামের রাসায়নিক বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাসসমূহের মতোই, তাই একে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে আমাদেরকে রাখা হয়েছে। তাই আমরা তিনটা
তিনটা মৌল পাইলাম যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, যেমন হিলিয়াম, নিয়ন এবং আর্গন। তাহলে এগুলো যদি আমরা যোজনীগুলো আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বিষয়টা আরও সহজ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, এগুলো কিন্তু এটা তাহলে যোজনী কত হবে তোমরা বলো? 0। এটা যোজনী হবে 0, এটা যোজনী হবে কত? আর্গন যোজনী হবে 0। তাহলে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসসমূহের যোজনী কিন্তু 0 এবং সে 0 কিন্তু আমরা ব্যবহার করেছি। দেখে রাখো এখানে রয়েছে, আমরা একটু লাইটিং করে আমরা দেখাচ্ছি, তোমরা দেখো যে হিলিয়াম, আমরা বলছি হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, যদিও এর ভিন্ন ব্যাখ্যা রয়েছে, এবং নিয়নও একটা নিষ্ক্রিয় গ্যাস, আর্গন রয়েছে। আমরা অর্থাৎ 1 থেকে 20-এর ভিতরে আমরা 3টা নিষ্ক্রিয় গ্যাসকে পাচ্ছি। এছাড়া রয়েছে জ্যানন, রেডন, ক্রিপ্টন, এগুলোও কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাস। কিন্তু আমরা যদি 20 পর্যন্ত কিন্তু আমরা আজকে এই যোজনী শিখবো, তাই আমরা 20 পর্যন্ত ভিতরে আমরা যে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পেলাম আমরা সেগুলো কিন্তু আইডেন্টিফাই করেছি। এবং তোমরা দেখো আমরা কিন্তু সবগুলো নিষ্ক্রিয় গ্যাসের সামনে কিন্তু আমরা কিন্তু 0 সংখ্যাটা আমরা যে যোজনী রয়েছে আমরা সেই 0 যোজনী কিন্তু আমরা অ্যাড করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলো যে মনে রাখতে হবে যে আমাদের 0 থেকে আমরা যখন আস্তে আস্তে বড়োর দিকে যাব ক্রমান্বয়ে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে আমরা ক্রমান্বয়ে প্রথমে 0-এর পরে 1, 2, 3, 4, কিন্তু 4-এর পর কিন্তু আর যাওয়া যাবে না। যেখানে 4 শেষ হয়ে যাবে 4 পর্যন্ত যাওয়ার পর কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু আমরা আবার এটা কিন্তু ছোট সংখ্যা দিয়ে আমরা কিন্তু অর্ধক্রম যেটাকে বলে আমরা অর্ধক্রমের দিকে যাব। অর্থাৎ প্রথমে আমরা ঊর্ধ্বক্রম যদি আমরা বিবেচনা করি 0, 1, 2, 3, 4 এবং তার পরবর্তীতে 4-এর পর কিন্তু আমরা আবার অর্ধক্রমে গণনা করব, অর্থাৎ 3, 2, 1। তাহলে সেই হিসাব যদি আমরা করে দেখো তাহলে এখানে কিন্তু হচ্ছে কত, এখানে দেখো 0-এর পর লিথিয়াম, তাহলে এখানে আসবে 1, তারপরে বেরিলিয়াম আসবে কত 2, বোরন আসবে হচ্ছে 3, কার্বন হচ্ছে 4, নাইট্রোজেন আসবে 5, অক্সিজেন আসবে হচ্ছে সরি আমাদের 4-এর পর কিন্তু আমরা আবার বললাম যে অর্ধক্রমে আমরা যাব। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3, তারপরে আসবে হচ্ছে 2, তারপরে হবে 1, তারপর 0। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে, এইটা আমরা বলছিলাম যে আমরা প্রথমে 0 থেকে কিন্তু ঊর্ধ্বক্রম হিসাবে আমরা 4 পর্যন্ত যাব, তারপর কিন্তু আমরা আবার অর্ধক্রম হিসাবে কিন্তু আমরা হিসেব করব। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের প্রথমে কিন্তু যে 0 রয়েছে এখানে 0 1, 2, 3, 4, আবার কিন্তু 4 পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা আমরা এই ক্ষেত্রে মনে রাখার জন্য টেকনিকে আমরা তার পরবর্তীতে আমরা নিচে যাব আবার, অর্থাৎ 4 থেকে ক্রমান্বয়ে ছোট সংখ্যা দিয়ে যদি আমরা যাই 3, 2, 1 আবার 0। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এবং এখানে ঠিক আবার শুরু হবে 0, তাহলে আবার দেখো শুরু হবে 0-এর পর হচ্ছে 1, তারপর আবার যাবে হচ্ছে 2, তারপর অ্যালুমিনিয়াম যাবে 3, সিলিকন যাবে হচ্ছে 4, আবার কিন্তু আমরা ছোটোর দিকে যাব। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 3, এখানে হয়ে যাবে হচ্ছে 2, এখানে হয়ে যাবে হচ্ছে 1 এবং 0। আবার দেখো তাহলে পটাশিয়াম হয়ে যাবে হচ্ছে 1, ক্যালসিয়াম হয়ে যাবে হচ্ছে 2। আর এটা আমরা জানি হচ্ছে অর্থাৎ হাইড্রোজেন যোজনী 1, এটা আমরা সব সময় জানি এবং মনে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এটা একবার ট্রাই করো তাহলে যদি কখনো তোমরা অর্থাৎ যোজনীগুলো ভুলে যাও সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রিকভারি করার মতো আমাদের এটা কিন্তু একটা উপায়, কিন্তু এটা সমাধান নয়। তোমরা অবশ্যই সেগুলো মুখস্থ করে রাখবে এবং সেই ক্ষেত্রে এরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিন্তু আমরা হয়তোবা সাময়িক এটাকে রেস্কিউ করতে পারবো, কিন্তু কখনো এটা উত্তম প্রক্রিয়া নয়। আমরা উত্তম প্রক্রিয়া হিসাবে আমরা এই যোজনাগুলো কিন্তু আমরা মনে রাখবো। এবার হচ্ছে আমাদের আসলে যোজনী মনে রাখার কৌশল গেলে আমরা আজকে যৌগমূলকটা বাদ দিয়ে আমরা এখানে আরও 2টা জিনিস নিয়ে আসবো। এইটা হচ্ছে যে একটা হচ্ছে সুপ্ত যোজনী। হ্যাঁ, আমরা যৌগমূলের ক্লাস আগামী ক্লাসে নিয়ে আসবো, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাই আমরা আজকে এই টপিক দিয়ে 6 নম্বর টপিকসটা, তাহলে আমাদের হচ্ছে আজকের জন্য হচ্ছে 6 নম্বর টপিকসটা হবে আমাদের সুপ্ত যোজনী। আমরা যৌগমূলক যেহেতু একটা ইম্পর্টেন্ট বিষয়, তাহলে আমরা এটা নিয়ে আরেকটা ক্লাসে নিয়ে আসবো এবং
ধারাবাহিক আলোচনা তোমরা খেয়াল রাখবে। তবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সুপ্ত যোজনী আসলে কি। অনেক সময় আমাদের এরকম প্রশ্ন আসে, আমরা এগুলো নিয়ে আসলে আজকে সমাধান করার চেষ্টা করব। তবে আশা করি তোমরা এই চারটা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে আশা করি তোমরা সবাই যোজনীকে সহজে মনে রাখার জন্য এটা একটা কিন্তু সাপোর্ট দিবে তোমাদেরকে। তাহলে আমরা এটা আজকের জন্য এখানে এটা এই আলোচনা অর্থাৎ যোজনী মনে রাখার কৌশল এখানে শেষ করব। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের যে সুপ্ত যোজনী অর্থাৎ কীরকম জিনিস। আমরা জানি কোনো মৌলের কিন্তু একাধিক কিন্তু যোজনী রয়েছে, কারণ তার সাধারণত ইলেকট্রন বিন্যাসের সময় উত্তেজিত অবস্থা বিভিন্ন রকম ইলেকট্রন কিন্তু ব্যতিক্রম ধর্মী কিন্তু ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এবং অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট কিছু মৌল রয়েছে। আমরা সেগুলোকে কিন্তু এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা আশা করি সেগুলোকে কিন্তু ভালোভাবে কিন্তু দেখবে। যেমন আমরা যদি প্যারাসের কথা চিন্তা করি, এই প্যারাসের কিন্তু আমরা জানি প্রতীক হচ্ছে Fe, আর হচ্ছে আমরা প্যারাসের কিন্তু পরিবর্তনশীল যোজনী রয়েছে। প্যারাসের 3 রয়েছে যোজনী এবং 2 রয়েছে। আমরা একটা জানি 2 আর একটা জানি হচ্ছে প্যারাসের হচ্ছে 3। এই যে অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি 2,3 তাহলে প্যারাসের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2,3। এখন আমাদের এই 2 এবং 3 তাহলে পরিবর্তনশীল যোজনী যে রয়েছে আমরা এটার নাম মনে রাখার জন্য আমরা জানি তোমাদের বইতেও দেওয়া আছে আস এবং ইক। তাহলে আমরা আস এবং ইক কখন ব্যবহার করবো? দেখো, প্যারাসের যোজনী তাহলে হতে পারে 2, আবার প্যারাসের যোজনী হতে পারে 3। তাহলে আমরা যখন দেখব যে কোনো যৌগে প্যারাসের যোজনী, আমরা কিন্তু সুপ্ত যোজনী আলোচনা যাচ্ছি, তার আগে কিন্তু আমরা সুপ্ত যোজনী আলোচনার জন্য কিন্তু আমাদের যে ডিফারেন্ট আমাদের যে যোজনী রয়েছে অর্থাৎ একই মৌলের ভিন্ন ভিন্ন যোজনী রয়েছে, আমরা সেই আলোচনা থেকে কিন্তু আমাদের সুপ্ত যোজনীর কিন্তু বিষয়টা রিলেটেড এবং এইখান থেকে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তাই আমরা প্রথমে এই পরিবর্তনশীল যোজনীর বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখন দেখো প্যারাস হচ্ছে, তাহলে আমরা জানি হচ্ছে প্যারাসের 2টা যোজনী, একটা 2 একটা হচ্ছে 3। তাহলে আমরা পড়ার সুবিধাতে একটা থেকে পড়বো হচ্ছে তোমাদের বইটা দেওয়া আছে আজ এবং আরেকটা হচ্ছে ইক। যদি কোনো যৌগে প্যারাসের যদি 2 যোজনী ব্যবহার করা হয় তাহলে আমরা সেই যৌগটা পড়ার সময় প্যারাসকে আস হিসাবে কিন্তু আমরা উচ্চারণ করব এবং যদি 3 হয় তাহলে কিন্তু আমরা ইক হিসাবে কিন্তু আমরা উচ্চারণ করব। ঠিক তেমনি করে আমাদের যদি আমরা আরও কিছু যৌগের কথা আমরা চিন্তা করি, যেমন সালফার, তারপর নাইট্রোজেন, এগুলোরও কিন্তু আমাদের কিন্তু যোজন পরিবর্তনশীল যোজনী রয়েছে। যেমন নাইট্রোজেন রয়েছে 3 এবং 5, সালফার রয়েছে 2, 4 এবং 6, আমাদের 2, 4, 6, আরেকটা রয়েছে 8। এইখানে অনেকগুলো যোজনী কিন্তু রয়েছে কিন্তু সালফারের, একটা হচ্ছে 2, 4, 6 এবং 8। এছাড়াও রয়েছে যেমন কপার 1 যদি হয় তাহলে আমরা ওই আগের মতো অর্থাৎ ইক এবং আস, যদি ছোট হয় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে আজ, এবং যদি বড় হয় তাহলে আমরা আমরা উচ্চারণ করব হচ্ছে ইক। সেক্ষেত্রে বন্ধুরা এই পরিবর্তনশীল যোজনীগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তবে আমরা আজকে যে সুপ্ত যোজনীর ব্যাখ্যা দেব সেটা আমরা শুধু প্যারাস নিয়ে আমাদের উদাহরণটা দিয়ে আমরা শেষ করে দিব। তাহলে আমরা প্যারাসের জায়গায় আমরা ফিরে যাই। যেমন আমরা জানি হচ্ছে এই যে ফেরাস একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে ফেরাস হচ্ছে 3। তাহলে ফেরাস ক্লোরাইড যখন গঠন করে আমরা দেখি, আমরা একটা যোজনী লিখি এপি, আরেকটা হচ্ছে তোমার Cl3 এপি, আমাদের Cl2, আরেকটা হচ্ছে আমাদের। তাহলে এখানে আমাদের যে তোমার ফেরাস যে ধরনের, আরেকটা হচ্ছে তোমার এফি। তাহলে আমরা একটাকে আমরা জানি যখন যোজনী আমরা এখন কীভাবে বসে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করে দেব। দেখো, ক্লোরিনের যোজনী আমরা জানি যোজনীগুলো উল্টো হয়ে বসে, অর্থাৎ যে 2টা মৌল থাকে
তার যোজনীগুলো প্যারাসের যোজনী যাবে কিন্তু ক্লোরিনের সাথে এবং ক্লোরিন যোজনী যাবে হচ্ছে প্যারাসের সাথে। হ্যাঁ, ঠিক এমনি করে যখন আমরা এই কথাটা আমরা হয়তো বা তখন বলি নাই যে যোজনী লেখার সময় যে দুটি মূল পাশাপাশি থাকে বা একাধিক মূল থাকে, হ্যাঁ সেখানে কিন্তু এক্সচেঞ্জ হয়েই কিন্তু এই যোজনীগুলো বসে, অর্থাৎ ক্লোরিন যোজনী বসবে প্যারাসের সাথে আর প্যারাসের যোজনী বসবে হচ্ছে ক্লোরিনের সাথে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখবে যে আমাদের যে ইয়েগুলো রয়েছে বন্ধুরা দেখো, তাহলে আমরা জানি ক্লোরিনের যোজন হচ্ছে, একটু আগে আমরা পড়েছি ক্লোরিনের যোজন হচ্ছে 1 আর আমাদের প্যারাসের যোজনী হচ্ছে 2। তাহলে দেখো আমরা যদি এটাকে 1 দিতাম তাহলে কি হতো, এখানে যেমন 1 এখানে হচ্ছে 1, তাহলে এই যে আমরা এখানে তাহলে প্যারাসের যোজনী কত ব্যবহার হয়েছে আমরা এটাকে যদি হিসাব করি, এখানে আমাদের এখানে যদি আমরা যে ফেরাস যে ক্লোরাইড, হ্যাঁ তাহলে আমাদের এখানে দেখো প্যারাসের কিন্তু যোজনী হচ্ছে তোমার 2 এবং ক্লোরিন যোজনী 1, তো 1 আমাদের দিতে হয় না, আমরা জানি FeCl2। তাহলে আমরা এটাই বলবো হচ্ছে যেহেতু আমরা বলছিলাম যে 2 যদি ব্যবহার হয় তাহলে ফেরাস, হ্যাঁ তাহলে আমরা এখানে লিখব হচ্ছে তাহলে ফেরাস ক্লোরাইড। তারপর আমার এখানে রয়েছে হচ্ছে তোমার যেমন এখানে কিন্তু আয়রনের যোজনী কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে কিন্তু হচ্ছে 3, তাহলে এখন আমরা এটা লিখতে পারি হচ্ছে ফেরিক ক্লোরাইড। তাহলে এখন দেখো আমরা ঠিক আগের মতোই গিয়েছিলাম যে ফেরাস এবং ফেরিক যখন 2 হবে যোজনী, এখানে যখন 2 ব্যবহার করা হয়েছে, 2 ব্যবহার করলে আঁশ হয় তাহলে ফেরাস, এবং যদি 3 ব্যবহার করা হয় তাহলে হবে হচ্ছে পেরিক। দেখো এখানে কিন্তু FeCl3, তাহলে এখানে কিন্তু প্যারাসের যোজনী এখানে বসছে, ক্লোরিন যোজনী এখানে বসছে, ক্লোরিন যোজনী 1 দিতে হবে না, আর আমাদের এখানে প্যারাসের যোজনীটা কিন্তু এখানে 3 বসছে, তাহলে 3 বসলে আমরা যদি ইক হবে তাহলে হবে ফেরিক, আর যদি 2 হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে ফেরাস। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে সুপ্ত যোজনীর সাথে কিন্তু আমরা আরেকটা কথা কিন্তু ব্যবহৃত হবে, এটা বোঝাতে গেলে আমাদের সেটা হচ্ছে সক্রিয় যোজনী, সেটা হচ্ছে সক্রিয় যোজনী। শিক্ষার্থী বন্ধুরা এই সক্রিয় যোজনী কিন্তু কোনো একটা যৌগে মৌলের যে যোজনীগুলো ব্যবহৃত হয় সেই যোজনী কিন্তু আমাদের সক্রিয় যোজনী। যেমনি করে দেখো এখানে এই যে ফেরাস ক্লোরাইড যখন আমরা হিসাব করেছি, এখানে প্যারাসের যোজনী ছিল 1, ক্লোরিন যোজনী ছিল ফেরাস যোজনী ছিল 2, ক্লোরিন যোজনী ছিল 1। তাহলে এখন যদি আমি সক্রিয় যোজনীর কথা বলি, তাহলে এখানে কিন্তু প্যারাসের সক্রিয় যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের সক্রিয় যোজনী হচ্ছে 1। এখানে ঠিক ফেরাসের সক্রিয় যোজনী যদি আমি হিসাব করে দেখো ফেরাস যোজনী এখানে বসছে হচ্ছে 3 আর এখানে ক্লোরিন যোজনী 1, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে হচ্ছে প্যারাসের সক্রিয় যোজনী হচ্ছে তোমার 3 এবং ক্লোরিন সক্রিয় যোজনী হচ্ছে 1। তাহলে সুপ্ত যোজনী হচ্ছে কোনো যৌগে ব্যবহৃত অর্থাৎ সক্রিয় যোজনী এবং তার সর্বোচ্চ যোজনীর ডিফারেন্টে কিন্তু হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে এখন দেখো আমি যদি এখানে সুপ্ত যোজনী হিসাব করি তাহলে একটু খেয়াল করে দেখো কি পাবো আমরা। সুপ্ত যোজনী হচ্ছে তাহলে আমাদের সর্বোচ্চ যোজনী। তাহলে আমরা জানি প্যারাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, আর এই মৌলটা যদি এই যৌগটা যদি আমরা হিসাব করি ফেরাস ক্লোরাইড, তাহলে এখানে কিন্তু সক্রিয় যোজনী হচ্ছে 2, তাহলে আমাদের সুপ্ত যোজনী হচ্ছে 1। তাহলে আমরা জানি কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং তার সক্রিয় যোজনীর পার্থক্যটাই হচ্ছে আমাদের এই সুপ্ত যোজনী। আবার যদি এই ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখি হচ্ছে ফেরিক ক্লোরাইডের যে আমাদের যোজনীটা ব্যবহার হচ্ছে, এখানে দেখো সুপ্ত যোজনী যদি আমরা এটার জন্য হিসাব করি, এটা ছিল হচ্ছে আমাদের FeCl2 আর এখানে হচ্ছে FeCl3। তাহলে এটা যদি সুপ্ত যোজনী হিসাব করি তাহলে দেখো এখানের সর্বোচ্চ যোজনী আমরা জানি ফেরাসের 3, আর এই যৌগে ফেরাসের যোজনী ব্যবহার করা হচ্ছে কত 3, তাহলে 3 - 3 = 0, অর্থাৎ সুপ্ত যোজনী 0। আশা করি তোমরা সুপ্ত যোজনী এবং সক্রিয় যোজনী বুঝতে পেরেছ। আমরা আশা করি এই ভিডিওটা তোমরা
বারবার যদি দেখো তাহলে আশা করি তোমরা অবশ্যই ভালো করবে এবং বারবার এটা অনুশীলনের মাধ্যমেই কিন্তু তোমরা পারবে। সেই জন্য আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু টপিকস নিয়ে আবারও ফিরে আসবো। সেই শুভকামনা এবং প্রত্যাশা তোমাদের সবাই সুস্থতা কামনা করে এবং তোমাদের পরিবারের প্রতি সুস্থতা কামনা করেই এখানে আজকে আমরা ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।